ইউনিট 3 তে কি কি পার্ট আছে? ফার্স্ট অফ অল হচ্ছে ভাইরাস লাইফ সাইকেল পড়তে হবে। জেনারেল ভাইরাসের জেনারেল লাইফ সাইকেল, অল অফ দা ভাইরাসের ম্যাক্সিমাম ভাইরাসে কি লাইফ সাইকেল ফলো হয় সেটা আমরা চেক করব। অ্যান্ড ভাইরাস লাইফ সাইকেলের ভেরি ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ভাইরাল ট্রান্সমিশন। ভাইরাল ট্রান্সমিশন, সো দিস ইজ পার্ট নাম্বার 1। দেন আমাদেরকে পড়তে হবে ডিফারেন্ট ভাইরাসের ইউনিক or salient features of nucleic acid। আমরা অলরেডি জানি বাল্টিমোর ক্লাসিফিকেশন থেকে ভাইরাসের ডিফারেন্ট টাইপস অফ নিউক্লিক অ্যাসিড পসিবল, ডিএনএ, আরএনএ। ডিএনএ এর অনেকগুলো ভ্যারাইটি, ডাবল স্ট্র্যান্ড, সিঙ্গেল স্ট্র্যান্ড, আরএনএ এর অনেকগুলো ভ্যারাইটি। তো কিছু ভাইরাসের নেম আছে সিলেবাসে, অ্যান্ড তাদের সেলিয়েন্ট ফিচার্স অর ইউনিক ফিচার্স অ্যাবাউট দেয়ার নিউক্লিক অ্যাসিড রিড করতে হবে। নাম্বার 3, সাম ভাইরাস। টোটাল বোধহয় 4টে ভাইরাসের নেম আছে, টোটাল 4 ভাইরাসের নেমে আছে। একটা আছে তোমার 5X174 রেট্রোভিরিডি, ইকো আরএনএ, আর মনে আছে পক্স ভাইরাস। এই টোটাল 4 ভাইরাসের আমাদের সিলেবাসে আছে কি কি পড়তে হবে, রেপ্লিকেশন পড়তে হবে। টোটাল 4 ভাইরাসের রেপ্লিকেশন, অ্যাসেম্বলি প্রসেস অ্যান্ড ম্যাচুরেশন প্রসেস। তো এই হচ্ছে ইউনিট 3 ব্রেকআপ, সিলেবাস কন্টেন্ট ইউনিট 3 ব্রেকআপ। 3টে পার্টে ভেঙেছি, ঠিক আছে। ভাইরাসের লাইফ সাইকেল, যেখান থেকে আমরা দেখবো হচ্ছে ট্রান্সমিশন, ভাইরাল ট্রান্সমিশন। দেন হচ্ছে সেলিয়েন্ট ফিচার্স অফ দ্য নিউক্লিক অ্যাসিড, অ্যান্ড টোটাল 4 ভাইরাস যেগুলো সিলেবাসে আছে তাদের লাইফ সাইকেল, মানে রেপ্লিকেশন, অ্যাসেম্বলি, ম্যাচুরেশন, ঠিক আছে। তো আজকে তো আমরা ভাইরাস লাইফ সাইকেলটাকে চেক করব, ভাইরাল ট্রান্সমিশন চেক করব। এই পার্টটা নোটসে প্রোভাইড করব, এই পার্টটা নোটসে প্রোভাইড করব, ঠিক আছে। যেটা নিয়ে যদি ডিসকাশন পয়েন্ট থাকে বা তোমাদের কিছু ইস্যু থাকে দেন ডিসকাশন করব। আর নেক্সট ক্লাসে আমরা ভাইরাসের রেপ্লিকেশন, অ্যাসেম্বলি অফ ম্যাচুরেশন, এই টোটাল 4 ভাইরাসের আমরা চেক করব, ঠিক আছে। 5X174 রেট্রোভিরিডি, পক্স ভাইরাস অ্যান্ড দ্য পিকোআরএনএ ভাইরাস, এই টোটাল 4 ভাইরাসের লাইফ সাইকেল আমরা স্টাডি করব। সিলেবাস কন্টেন্ট অ্যান্ড আমার লাগবে ক্লাস আজকে একটা, নেক্সট ক্লাসে একটা। জানি না নেক্সট ক্লাসে টোটাল 4টে কমপ্লিট করতে পারবো কিনা, এটা টোটালি ডিপেন্ড করছে তোমাদের উপর কতটা নিতে পারবে। কারণ প্রচুর প্রোটিনের নাম টাম থাকবে রেপ্লিকেশন, অ্যাসেম্বলি, ম্যাচুরেশন। তো যদি কমপ্লিট না করতে পারি তাহলে পক্স ভাইরাসটা বা পিকো আরএনএ ভাইরাসটা কোনো একটা বাদ রেখে নেক্সট ক্লাসে আমরা অঙ্কোজেনিক ভাইরাসের সাথে পড়িয়ে দেবো, ঠিক আছে। তো এই হচ্ছে সিলেবাস কন্টেন্ট। স্টার্ট করি। জেনারেল ভাইরাস লাইফ সাইকেল। ভাইরাস লাইফ সাইকেল, দিস ইজ ফর জেনারেল, ঠিক আছে। পার্টিকুলার তো 4টে আছে যেটা আমরা স্টাডি করব।
Virus life cycle divided into 5 steps. Total 5 steps in viral life cycle. And the 5 steps are attachment, number 2, entry, number 3, synthetic stage, number 4, assembly, and number 5, virion release step. তো ওয়ান বাই ওয়ান একটু ডিসকাশনে যাই। ফার্স্টে আসি হচ্ছে অ্যাটাচমেন্ট অর অ্যাডসর্পশন প্রসেস। অ্যাটাচমেন্ট অর অ্যাডসর্পশন প্রসেস। Important step in the life cycle, and this is the first step in the life cycle of the virus in all case of the virus. In all viruses, that could be plant, animal, bacterial, all types of viruses, the first step is the attachment. So all viruses must attach to a potential host cell to gain entry. And হোস্ট সেলে যে অ্যাটাচমেন্টটা হচ্ছে, এই ইন্টারঅ্যাকশনটা স্পেসিফিক না নন স্পেসিফিক? আনসার করবে। Attachment to the virus to the host cell, is it specific interaction or non-specific? Non-specific হলে তো কোনো হোস্ট সেলের স্পেসিফিসিটি থাকতো না, যে কোনো ভাইরাস যে কোনো হোস্ট সেলের মধ্যে ইনফেক্ট করতে পারতো, মানে ব্যাকটেরিওফেজও দেখতে পারতে অ্যানিমাল সেলে ইনফেক্ট করছে, সেটা কি হয়? Answer is no. That is why the attachment timing এই হোস্ট ট্রপিজমটা মেনটেন করে। হোস্ট ট্রপিজম কোশ্চেনে আসে, হোয়াট ইজ হোস্ট ট্রপিজম, লাস্টে বলে দিচ্ছি। হোস্ট ট্রপিজম মানে কি? স্পেসিফিক ভাইরাস ইনফেক্ট স্পেসিফিক হোস্ট সেল, দ্যাটস কল্ড হোস্ট ট্রপিজম। So this determine the host sorry, this host tropism determines the attachment step. এই স্টেপেই যা হওয়ার হয়ে যায়, কোন সেল ইনফেক্ট হবে এই স্টেপটাই ডিটারমাইন করে। So it is accompanied by specific interaction between interaction হবে কাদের কাদের মধ্যে? ligand and receptor, ligands and receptors। ligands হচ্ছে molecules present surface of the virion, virionএর সারফেসে থাকবে ligands। surface of the virion, and receptors present host, molecule that present surface of the host। So this ligand receptor binding is very important and very specific। So ligand যেটা মেনলি ভিরিয়ালে থাকবে, সারফেসে থাকবে, এগুলো হচ্ছে ভাইরাল সারফেস প্রোটিন, মেনলি viral surface protein that act as a ligand। কেউ কিছু বলবে? মাইক অন আছে তোর। And the receptors are the surface component of the host cell। Host cell
সারফেস কম্পোনেন্ট, দ্যাট ইজ হোস্ট সেলের সারফেসে কি কি থাকে? গ্লাইকোপ্রোটিন থাকে, প্রোটিনস থাকে, গ্লাইকোপ্রোটিনস প্রেজেন্ট, কার্বোহাইড্রেট প্রেজেন্ট, then the special cell structure, that is pillars. আমরা এমএসপি পড়েছিলাম, এমএসপি মাইক্রোবিয়াল জেনেটিক্সে এমএসপি পড়েছিলাম। আনসার করবে তো? হ্যাঁ স্যার। কি নাম এমএসপির ফুল ফর্ম? মেল স্পেসিফিক ফাজেস। হ্যাঁ, কোথায় গিয়ে অ্যাটাচ করে? only attached to the pillars containing cell, মানে মেল সেলে only attach করে and conjugation আটকে দেয় বলেছিলাম। সো এমএসপি দেখো, তো রিসেপ্টর কি কি হতে পারে? রিসেপ্টর আউটার সারফেসে হোস্ট সেলে প্রোটিন হতে পারে, গ্লাইকোপ্রোটিন হতে পারে, কার্বোহাইড্রেট মলিকিউল হতে পারে, ইভেন স্পেসিফিক সেল অ্যাপেন্ডেজেস হতে পারে, মিনস ব্যাকটেরিয়ার পিলার স্ট্রাকচার could be the receptor for the virus। যেমন এমএসপি হচ্ছে তোমার সেল স্ট্রাকচার পিলাস, পিলাসকেও অ্যাটাচমেন্ট হয়, ঠিক আছে। এন্ড দিস রিসেপ্টর স্পেসিফিসিটি, স্টার্টিং এ বলছিলাম রিসেপ্টর স্পেসিফিসিটি responsible for host tropism, responsible for host tropism। হোস্ট ট্রপিজম ওয়ার্ডটার মিনিং কি? হোস্ট ট্রপিজম কোশ্চেনে আসে। হোস্ট ট্রপিজম মিনিং হচ্ছে পার্টিকুলার হোস্ট ইনফেক্টেড বাই, পার্টিকুলার হোস্ট ইনফেক্টেড বাই particular virus, particular virus। So this is the step number 1 in virus life cycle, that is the attachment, very crucial step because এটাই ডিটারমাইন করবে কোন হোস্ট সেল বডিতে ইনফেক্ট হচ্ছে। বলো, পয়েন্ট ক্লিয়ার? লাইফ সাইকেল স্টেপ 1, স্টেপ 2 তে যাব। হ্যাঁ স্যার। স্টেপ নাম্বার 2, এন্ট্রি। অনলি ভাইরাস জিনোম এন্টার করতে পারে, যেটা আমরা দেখে এলাম ব্যাকটেরিওফেজের জন্য P4 ল্যামডা অনলি ভাইরাসের জিনোমটাকে এন্টার করিয়ে দেয় সেলের মধ্যে, ঠিক আছে। শুধু অনলি ভাইরাসের জিনোম এন্টার করতে পারে, অর টোটাল নিউক্লিও ক্যাপসিডও কিন্তু এন্টার করে, ঠিক আছে। সো এন্ট্রি প্রসেসে ভাইরাস অনলি জিনোম, ভাইরাস অনলি জিনোম, যেটা আমরা দেখে এসেছি ব্যাকটেরিওফেজে জাস্ট জিনোম এন্টার করে, ডিএনএটা ঢুকিয়ে দেয় ইনজেক্ট করে, or entire nucleocapsid can enter। entire nucleocapsid normally enter করে হচ্ছে ইউক্যারিওটিক ভাইরাসের জন্য। ইউক্যারিওটিক ভাইরাস মানে প্লান্ট ভাইরাস, অ্যানিমাল ভাইরাসে টোটাল নিউক্লিওক্যাপসিডটাই ঢোকা প্রেফার করে, এন্টার করা প্রেফার করে। whereas ব্যাকটেরিওফেজের যেটা আমরা জাস্ট দেখেছিলাম প্রোক্যারিওটিকে জাস্ট জিনোম ঢুকিয়ে দিচ্ছে। সো যদি এন্টায়ার নিউক্লিক অ্যাসিড ঢোকে ইউক্যারিওটিক ভাইরাসের জন্য, তাহলে একটা এক্সট্রা স্টেপ নিডেড। হোয়াট ইজ দ্য স্টেপ দ্যাট ইজ? কেউ গেস করতে পারবে? ওয়ান এক্সট্রা স্টেপ নিডেড যখন নিউক্লিক অ্যাসিড ঢুকবে। ডাইরেক্ট জিনোম ঢুকলে তো জিনোম থেকে স্টার্ট করে দেবে রেপ্লিকেশন ট্রান্সক্রিপশন, যেটা আমরা দেখে এলাম। বাট যদি নিউক্লিক অ্যাসিড ঢোকে তাহলে একটা এক্সট্রা স্টেপ লাগবে। এনিওয়ান গেস দ্যাট স্টেপ?
স্যার ক্যাপসিডের ডিগ্রেডেশন হবে কি? ক্যাপসিডটা কি হবে? ডিগ্রেডেশন। হ্যাঁ, দ্যাট নেম ইজ আনকোটিং স্টেপ। ইয়েস, এটা তো হতেই হবে। আনকোটিং, আনকোটিং is the major event if entire nucleocapsid enter and it occur in cytosol, mostly uncoating. So uncoating means removal of or shedding of capsid protein. Shedding of capsid protein. Now nucleic acid is free. নিউক্লিক অ্যাসিড টোটাল ঢুকলে নিউক্লিক অ্যাসিডকে তো আলটিমেটলি রিলিজ হতেই হবে, সেটা ডাইরেক্ট ফর্মে হোক আর নিউক্লিক অ্যাসিড ফর্মে হোক। সো নিউক্লিক অ্যাসিড যদি ডিরেক্টলি ঢোকে দেন ক্যাপসিডকে আনকোড করতে হবে আর নিউক্লিক অ্যাসিডকে রিলিজ হতে হবে, and this nucleic acid now start to produce replication, transcription, etc. যা খুশি করতে পারে। সো এন্ট্রি প্রসেস যদি আমি দেখি আর একটু বেটার করে, entry process is different for envelope and non-envelope virus. Envelope viruses and non-envelope viruses. ইম্পর্টেন্ট জায়গা কোশ্চেনের জন্য, ডিফারেন্স ক্রিয়েট করতে দিতে পারে। এনভেলপ ভাইরাস এন্ট্রি অ্যান্ড নন এনভেলপ ভাইরাসের এন্ট্রির মধ্যে কোনো ডিফারেন্স আছে কিনা? ইয়েস, ডিফারেন্স আছে। এনভেলপ ভাইরাসের এন্ট্রি দুটো প্রসেসে হয়। এনভেলপ ভাইরাসের এন্ট্রি হয় বাই simply by fusing envelope virus non envelope ভাইরাসের স্ট্রাকচার মনে আছে তো? এনভেলপ আর নন এনভেলপ আর নেকেড ভাইরাসের স্ট্রাকচারের মধ্যে ডিফারেন্স কোথায়? ডিফারেন্স বিটুইন এনভেলপ নন এনভেলপ সে কি? আনসার না করলে এগোবো না, এখানে স্টপ করে দেবো। এনভেলপ ভাইরাস নন এনভেলপ ভাইরাসের ডিফারেন্স কোথায় একটা বলো? লেয়ার থাকছে, কি লেয়ার মানে ওটা? envelope লেয়ারটা কি দিয়ে তৈরি হয়? স্যার ফসফোলিপিড আর ফসফোলিপিড। মানে তো এতক্ষণ লাগে নাকি? পোস্ট থেকে তো বারবার বলেছিলাম এনভেলপ ভাইরাসের মধ্যে একটা এক্সট্রা লিপিড লেয়ার বা সেল মেমব্রেন লেয়ার থাকে, সেলের মেমব্রেনের পার্ট থেকেই ওটা নেওয়া। তো মেমব্রেন লেয়ার থাকে যেটা ফসফোলিপিড দিয়ে তৈরি হয়, আর এটা হোস্ট থেকে ক্যারি করে। এটাকে বলেছিলাম ইথার সেন্সিটিভ, বিকজ মেমব্রেনটা ডিসলভ হয়ে যেতে পারে ইথার বা অ্যালকোহল এই ধরনের অর্গানিক সলভেন্ট থেকে। সো এনভেলপ ভাইরাস আর নন এনভেলপ ভাইরাসে দ্যাটস ওয়াই এন্ট্রি প্রসেসটাও ডিফার করে যাচ্ছে। যখন আমরা এনভেলপ ভাইরাস দেখব, প্লাজমা মেমব্রেনে আউটসাইড মানে ভাইরাসের ক্যাপসিডের আউটসাইড আনাদার এক্সট্রা লেয়ার প্রেজেন্ট, মেমব্রেনাস লেয়ার, যেটার জন্য সিম্পলি ও ফিউজিং করতে পারে উইথ দ্য প্লাজমা মেমব্রেন, ফিউশন আর ফিউজিং উইথ প্লাজমা মেমব্রেন। এন্ড আমরা জানি লিপিড ফিউশন করে। তো কি করে, ওর বাইরে তো একটা লিপিড লেয়ার আছে, আমি স্ট্রাকচার দেখাবো, বাইরে তো একটা লিপিড লেয়ার আছে, তো এই লিপিড লেয়ারটা সেল মেমব্রেনের লিপিড লেয়ারের সাথে ফিউজ করে ঢুকে, সিম্পল প্রসেস ও টেক করে টু এন্টার। দিস ইজ নাম্বার ওয়ান। নাম্বার টু, আর একটু বেটার এলাবোরেটেড প্রসেস ও নিতে পারে, দ্যাট ইজ বাই রিসেপ্টর মেডিয়েটেড এন্ডোসাইটোসিস। receptor mediated endocytosis, RME থ্রুতেও ও এন্ট্রি নিতে পারে।
তো এনভেলপ ভাইরাসের জন্য এন্ট্রি প্রসেস দুটো স্টেজে হতে পারে, ডিফারেন্ট ভাইরাস স্টেটের জন্য মানে ভাইরাস স্পিসিসের জন্য ডিফারেন্ট হতে পারে। একটা হচ্ছে নরমাল ফিউশন আর একটা হচ্ছে রিসেপ্টর মিডিয়েটেড এন্ডোসাইটোসিস। নন এনভেলপ ভাইরাস এই জাস্ট ওয়ান অফ দি পাথেই নেয়, ওয়ে আছে ওদের, দ্যাট ইজ এন্ডোসাইটোসিস, সিম্পলি এন্ডোসাইটোসিস। দেখো, তো এই জায়গাটা একটু ডায়াগ্রামেটিক্যালি দেখাই, নোটসেও ডায়াগ্রাম করেই দেওয়া আছে সুন্দরভাবে। এনভেলপ ভাইরাসের এন্ট্রি ফার্স্টে, ফার্স্টে হচ্ছে সিম্পলি ফিউশন। এন্ড ক্লিয়ারলি বলেছে একটা এক্সট্রা লেয়ার থাকবে যেটার জন্য স্পেরিক্যাল শেপ টেক করে, আর পেপ্লোমার আর ওই স্পাইক প্রোটিন প্রেজেন্ট আছে। এটা এনভেলপ ভাইরাস, যেহেতু প্লাজমা মেমব্রেন লেয়ারটা ব্ল্যাকটা, তো প্লাজমা মেমব্রেন অফ আনাদার সেল এর সাথে আরামসে ফিউশন করতে পারে। এগুলো হচ্ছে রিসেপ্টর অ্যাটাচমেন্টের জন্য। কি হবে, এ গিয়ে ফার্স্টে অ্যাটাচ করবে, bind to the specific receptor, and simply fusion হবে। and gain entry to the inside the cell, চেক করো, gain entry to the inside the cell। দেখো আউটসাইড ছিল, অ্যাটাচ হলো স্পেসিফিক রিসেপ্টরের সাথে, অ্যাটাচ হওয়ার পর সিম্পল ফিউশন হয়েছে, বিকজ এটাও ফসফোলিপিড এটাও ফসফোলিপিড, ফিউশন, ফিউশনের থ্রুতে নিউক্লিয় ক্যাপসিডটা এন্টার করে গেল। হবে কি হবে না? পয়েন্ট ক্লিয়ার, সিম্পলি ফিউশন প্রসেস, এন্ট্রি এনভেলপ ভাইরাসের। নাম্বার 2, যেটা একটু এলাবোরেটেড, রিসেপ্টর মিডিয়েটেড এন্ডোসাইটোসিস, আরএমই থ্রুতে কিভাবে এন্টার করে দেখো, কাইন্ড অফ সেম।
এন্ডোসাইটোসিস ওয়ার্ডটার মানে হচ্ছে ভেতরে ঢুকবে, এক্সোসাইটোসিস মানে হচ্ছে আউটসাইডে রিলিজ হবে। তো এন্ডোসাইটোসিসটা এখানে রিসেপ্টর মেডিয়েটেড থ্রুতে হয়, মানে রিসেপ্টর লিগ্যান্ড পার্টিকুলারলি বাইন্ড করবে, দ্যাট টাইম এন্ডোসাইটোসিস ক্রিয়েট করবে, এর জন্য আরএনএ। আর এখানে এন্ডোসাইটিক ভেসিকেল ফর্মেশনের জন্য কিছু প্রোটিন থাকে। এই যে ক্রস গুলো দিচ্ছে এগুলো হচ্ছে ক্ল্যাথরিন কোটেড, মানে ভেসিকল ফর্মিং প্রোটিন, যেটা ভেসিকেলটাকে ফর্ম করে। তো এখানে একটা ভেসিকেলের মধ্যে তোমার নিউক্লিওক্যাপসিড কন্টেনিং ভাইরাসটা ঢুকবে, ওখানে যেমন ডাইরেক্ট এন্ট্রি পেয়েছে, এখানে কিন্তু একটা ভেসিকেলের মধ্যে ঢুকবে ফার্স্টে। তাহলে কি হলো, ফার্স্টে অ্যাটাচমেন্ট হবে, ফার্স্টে অ্যাটাচমেন্ট করবে পার্টিকুলার রিসেপ্টরের সাথে, অ্যান্ড মেমব্রেনটা ইনভ্যাজিনেট করবে ইনসাইড, কোটেড প্রোটিন গুলো অ্যাক্টিভেট হবে পিঞ্চ আপ করার জন্য। চলো এটাকে একটু ভেতরের দিকে ঢোকাই। এই দেখো বাইন্ডিং করেছে, অ্যান্ড একটা ভেসিকেল ফর্মিং হচ্ছে, ঠিক আছে, একটা ভেসিকেল ফর্মেশন স্টার্ট হয়েছে। মানে নেক্সট হবে কি, এটাকে পুরো এনগালফ করে নেবে, এই ভেসিকেলটা টোটাল ওকে এনগালফ করে এই জায়গা থেকে পিঞ্চ আপ হয়ে বেরিয়ে যাবে। তাহলে নেক্সট স্টেপটা একবার দেখে নাও, ভেরি ক্রিটিক্যাল স্টেপ। প্লাজমা মেমব্রেনের জায়গায় চলে গেল, ঠিক আছে, অ্যান্ড ডাবল ভেসিকেল তৈরি হলো, ডাবল মেমব্রেনাস ভেসিকেল তৈরি হলো, যার মধ্যে এখন ভাইরাসটা আছে। দেখো ফার্স্টে ডাইরেক্ট এন্ট্রি, বাট সেকেন্ড প্রসেসে ভেসিকেলের মধ্যে এন্ট্রি নিয়েছে, অ্যান্ড ফর্ম করেছে এন্ডোজোম। এই স্ট্রাকচারটার নাম হচ্ছে এন্ডোজোম। এই এন্ডোজোম স্ট্রাকচার যত বেশি ম্যাচিওর করবে, পিএইচ লো হওয়া স্টার্ট করে, এন্ডোজোমের মধ্যে পিএইচ লো হওয়া স্টার্ট করে, ঠিক আছে, এন্ড লো পিএইচ আলটিমেটলি ট্রিগার করবে। তো এন্ডোজোমের নেক্সট উপরে দেখাচ্ছি, লো পিএইচ ইন দ্য এন্ডোজোম ট্রিগার টু রিলিজ নিউক্লিওক্যাপসিড। তো এই মেমব্রেনে ভেসিকেলটা রিলিজ বাস্ট করবে, ডিসইন্টিগ্রেট করবে, এ বেরিয়ে চলে যাবে। দেখে নাও, এই প্রসেসটার নাম হচ্ছে রিসেপ্টর ডবল মেমব্রেনটা মেডিয়েটেড কিভাবে তৈরি হলো? এন্ডোসাইটোসিস। হ্যাঁ কি হচ্ছে, ডাবল মেমব্রেনটা, ডাবল মেমব্রেনটা। তো ওর একটা মেমব্রেন ছিল, আর এই হচ্ছে একটা মেমব্রেন, যেটা আমি ক্রস দেখাচ্ছিলাম। ক্রস মানে হচ্ছে প্রোটিন গুলো যে মেমব্রেনটাকে ধরে রাখবে, আর এই হচ্ছে পেপ্লোমার কন্টেনিং ভাইরাসের ওন মেমব্রেন। তো ডাবল লেয়ার হলো না, এখানে ফিউশন হয়নি, এখানে লেয়ারিং তৈরি হয়েছে। ফিউশন হলে তো দুটোর মধ্যে ফিউশন হয়ে এ ঢুকে যেত, মানে ব্লু ফর্মটা ঢুকে যেত,
যেটা নিউক্লিও ক্যাপসিড এঁকেছি, ক্যাপসিডটা ঢুকে যেত। বাট এখানে আরো একটা লেয়ার তৈরি হয়ে পিঞ্চ অফ হয়ে, যেমন বাডিং হয়, পিঞ্চ অফ হয়ে বেরিয়ে চলে এসছে মেমব্রেন থেকে। তো মেমব্রেনের জায়গায় ফিরে গেছে, বাট একটা ভেসিকল তৈরি করেছে যার নাম হচ্ছে এন্ডোজোম। এন্ডোজোমে কন্টিনিউয়াসলি লো পিএইচ ট্রিগার করবে মেমব্রেন ডিসইন্টিগ্রেশন এন্ড এ বেরিয়ে যাবে। বলে গেল? ঠিক আছে। ঠিক আছে। নন এনভেলপ ভাইরাস ঠিক এই প্রসেসটাই নেয়। নন এনভেলপ ভাইরাস ঠিক এই প্রসেসটাই নেয়, শুধুমাত্র এই ভেসিকেল ফর্মিং যে প্রোটিন গুলো, এই ধরনের কোনো প্রোটিন অ্যাটাচ থাকে না, রিসেপ্টর মেডিয়েটেড প্রসেসটা হয় না। বাট সেম জিনিস হয়, এও ভেসিকেলের মধ্যে ঢোকে, এন্ডোসাইটোসিস হয়ে এন্ডোজোমের মধ্যে ঢোকে, আর এন্ডোজোম লো পিএইচ ওকে ট্রিগার করে বেরিয়ে যাবে। তো ওটা আর আমি দেখাচ্ছি না। কাইন্ড অফ আরএনএ, বাট ওখানে এনভেলপ থাকবে না, এইটা থাকবে না, অনলি থাকবে হচ্ছে ক্যাপসিড, নিউক্লিও ক্যাপসিড, নেকেড ভাইরাস। আর নেকেড ভাইরাসের বাইরেও যে ক্যাপসিড আছে না, ওরা কাজ করবে অ্যাজ আ রিসেপ্টর, সরি, ওরা কাজ করবে অ্যাজ আ লিগ্যান্ড টু বাইন্ড উইথ দ্য রিসেপ্টর। তো এই হচ্ছে ডায়াগ্রাম অফ নেকেড ভাইরাস। ও গিয়ে অ্যাটাচড হবে, সেম ইনভ্যাজিনেশন, পিঞ্চড অফ, রিলিজ, এন্ডোজোম, লো পিএইচ, ট্রিগার টু আউটসাইড। এবার নেকেড ভাইরাসের জন্য পুরো জিনিসটাই আউটসাইডে বেরিয়ে যেতে পারে, অর এখানে আরেকটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে পুরোটা না বেরিয়ে অনলি ডিএনএ আস্তে 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 বেরোতে থাকে। অনলি ডিএনএটা বা জেনোমিক ম্যাটেরিয়ালটা, ডিএনএ বলবো না, অনলি নিউক্লিক অ্যাসিডটা আউটসাইডে রিলিজ হতে থাকে। এই দিস লো পিএইচ মেমব্রেনটাকে, ভেসিকলটাকেও ডিসইন্টিগ্রেট করে, অ্যাজ ওয়েল অ্যাজ ওদের যে নেকেড ইয়েটা রয়েছে, মানে দ্যাট মিনস ওদের ক্যাপসিডটা রয়েছে, ক্যাপসিডটাও ডিসইন্টিগ্রেট হয়, অ্যান্ড ডিএনএটা স্লোলি আউটসাইড রিলিজ হয়। দিস ইজ অলসো পসিবল ফর নেকেড ভাইরাস। টোটালটা না বেরিয়ে, ম্যাক্সিমাম এটাই দেখা যায়, টোটালটা না বেরিয়ে অনলি ডিএনএটা রিলিজ হয়। মানে ডিএনএ, বারবার বলছি, নিউক্লিক অ্যাসিডটা রিলিজ হয়। ডিএনএ হতে পারে, আরএনএ হতে পারে ওখানে। বলো। স্যার বলছি বলো। বলছি যারা এনভেলপড ভাইরাস, হ্যাঁ মানে লাস্টে যেটা দেখলাম, ওর ক্ষেত্রে ওই ক্যাপসিডটা তো ইনট্যাক্ট থাকে না, ওটাকেও তো আলটিমেটলি ডিগ্রেড করতে হবে। ওটা তোমার বাইরে গিয়ে ডিগ্রেড হবে, আর নেকেড ভাইরাসের জন্য এন্ডোজোমের ভেতরেই ডিগ্রেড হয়ে যাওয়ার ক্যাপাসিটি ম্যাক্সিমাম টাইম। আচ্ছা। মানে ওটাকে ডিগ্রেড বলে না, ওটাকে আনকোটিং বলে। তো আনকোটিংটা এন্ডোজোমের মধ্যে নেকেড ভাইরাসের হয়ে যায়, বাট তোমার ইন কেস অফ এনভেলপ ভাইরাসের আনকোটিংটা বাইরে গিয়ে হবে, এন্ডোজোম থেকে বেরিয়ে। ঠিক আছে। তো স্টেপ নাম্বার 2 ডান। স্টেপ নাম্বার 3, synthetic stage, synthesis. Synthesis stage dictated by viral nucleic acid, viral nucleic acid. Synthesis stage produces viral genes and viral proteins. Also, virus nucleic acid replicate.
যেটা নিয়ে আমি ডিসকাশনে আসছি, ভাইরাসের নিউক্লিক অ্যাসিড তোমার যখন তোমার রেপ্লিকেশন হয় ইনসাইড দি সেল, ডিএনএ ভাইরাসের মানে ডিএনএ কন্টেনিং ভাইরাসের সাম ফিচার্স নিয়ে আসছি, আরএনএ কন্টেনিং ভাইরাসের রেপ্লিকেশনের সাম ফিচার্স নিয়ে আসছি। সো সিনথেসিস ফেজে কি কি হয়? রেপ্লিকেশন হয় ভাইরাসে, ভাইরাল জিনস তৈরি হয় এন্ড ভাইরাল প্রোটিনস তৈরি হয়। এন্ড এখানে আমরা ক্লিয়ারলি জানি ফ্রম দি ব্যাকটেরিওফেজ, নতুন করে বলার কিছু নেই, ভাইরাল জিনস প্রডিউসেস ইন টাইমলি ম্যানার। দ্যাট মিনস আর্লি, ইমিডিয়েট আর্লি বলে অনেক সময়, আর্লি বলাই বেটার। এবার ব্যাকটেরিওফেজের ডিফারেন্স থাকে, মানে ব্যাকটেরিওফেজ ওয়াইজ নাম চেঞ্জ হয়। আর্লি জিন, মিডল জিন and late gene. Early genes, middle genes and late genes. ঠিক আছে? Early genes, middle genes আর late genes এর মধ্যে মানে কেন এরকম নেমটা দেওয়া আছে বলতে পারবে? বলেছিলাম হয়তো ব্যাকটেরিওফেজের টাইম। ওই যে জিনটা আগে এক্সপ্রেস করছে তার সেটা আর্লি জিন, আর মাঝখানের দিকে মিডল, লাস্টের দিকে লেট জিন। হ্যাঁ, সেটা তো মানে আমি ওয়ার্ড দেখেই বুঝতে পারছি। আর্লি মানে ফার্স্টে হবে, মিডিল মানে সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ডে যেগুলো হবে সেগুলো হচ্ছে লেট। বাট আর্লি কেন বলছি ওটাকে? আর্লি এই কারণেই বলছি বিকজ তখনও ভাইরাসের রেপ্লিকেশন হয়নি। বিফোর রেপ্লিকেশন যে জিনটা ঢুকলো, মানে যে নিউক্লিক অ্যাসিডটা ও ঢুকলো, সেখান থেকে যখন ডিএনএটা সেখান থেকে যখন তোমার প্রোটিনটা তৈরি হচ্ছে বা জিনগুলো তৈরি হচ্ছে, তখন হচ্ছে আর্লি। মানে যে ডিএনএটা বা আরএনএটা কেউ ইনকর্পোরেট করেছে ইনসাইড দি হোস্ট, সেখান থেকে যদি ডাইরেক্টলি সিনথেসিস হওয়া স্টার্ট হয় জিন অ্যান্ড প্রোটিন, তখন বলবো আর্লি, বিকজ ওর তখন রেপ্লিকেশন হয়নি। এবার আফটার রেপ্লিকেশন, রেপ্লিকেটেড পার্ট থেকে যখন জিনগুলোকে তৈরি করা শুরু করবে ও, তখন বলবো মিডল। এবার মিডল জেনের প্রেজেন্সে যখন সেকেন্ড রাউন্ড জিনগুলো তৈরি হবে, সেগুলো হচ্ছে লেট, আর এর করেসপন্ডিং প্রোটিন গুলো তৈরি হয়। তার মানে আর্লি প্রোটিন বিফোর রেপ্লিকেশনই প্রডিউস হয়। কেসটা বুঝতে পারছো? বিফোর ভাইরাল নিউক্লিক অ্যাসিড রেপ্লিকেশন, when proteins are synthesized, viral proteins are synthesized, viral genes are synthesized, that called early. কেসটা বোঝা যাচ্ছে? দেন রেপ্লিকেশন করে ও নিজের জিনকে, মানে নিজের জিনোমকে, নিউক্লিক অ্যাসিডকে। রেপ্লিকেট করার পর যে মিডল ফেজে যে জিনগুলো তৈরি হয়, তখন হচ্ছে তোমার মিডল অ্যান্ড মিডল প্রোটিন। মিডল জিনের রেসপন্সে যে থার্ড রাউন্ড মানে নেক্সট প্রোটিন গুলো তৈরি হয়, সেটা হচ্ছে লেট জিন আর লেট প্রোটিন। ঠিক আছে? কেসটা বোঝা গেল? আর্লি, মিডল, লেট অ্যান্ড তার করেসপন্ডিং প্রোটিন গুলো তৈরি হবে। আর্লি মানে হচ্ছে বিফোর ভাইরাল রেপ্লিকেশন, জিন প্রোডাকশন, মানে জাস্ট আফটার এন্ট্রি টু দি নিউক্লিক অ্যাসিড ইনসাইড দি হোস্ট যে জিনগুলো তৈরি হবে। তো সিনথেসিস ফেজ নিয়ে কোনো কোশ্চেন আছে? ক্লিয়ার? স্টেপ 4 যাই, অ্যাসেম্বলি প্রসেস। স্টেপ 4, অ্যাসেম্বলি। ভাইরাসকে কি কি অ্যাসেম্বল করতে হবে? দেখো, রেপ্লিকেশন হচ্ছে মানে ডিএনএ বা নিউক্লিক অ্যাসিড, বারবার ডিএনএ টাই আসছে বিকজ ভাইরাসে ডিফারেন্ট টাইপ অফ নিউক্লিক অ্যাসিড হতে পারে। যাই হোক, ডিএনএ আর আরএনএ প্রডিউস করেছে সেল, ইনসাইড প্রডিউস হয়েছে, ভাইরাল প্রোটিন সিনথেসাইজ হয়েছে, তো এগুলোকে সব অ্যাসেম্বল করতে হবে, অ্যাসেম্বল করতে হবে। And to after assembling DNA and viral proteins, make mature virus,
ম্যাচিওর ভাইরাস, ম্যাচিওর ভাইরাসেসকে মানে ভিরিয়ন বলবো আমরা। ইনফেকশন ক্যাপাসিটি প্রেজেন্ট, তো অ্যাসেম্বলি প্রসেসে সমস্ত কিছু অ্যাসেম্বল করে, যেমন ব্যাকটেরিওফেজেও তাই দেখেছিলাম, হেড প্রোটিন তৈরি হয়, টেল প্রোটিন আলাদা করে তৈরি হয়, ল্যামডাতেও দেখেছি হেড প্রোটিনের জিন থাকে, টেল প্রোটিনের জিন থাকে, এন্ড এদিকে ভাইরাসের রেপ্লিকেশন হয়ে ডিএনএটা সিনথেসাইজ হচ্ছে। এবার ডিএনএটা হেডফুল মেকানিজমে তোমার প্যাকেজিং হয়, হেডের মধ্যে হেডফুল মেকানিজম, যতক্ষণ না হেডটা ফুল হচ্ছে ততক্ষণ অব্দিও সে ঢুকতে থাকে ঢুকতে থাকে, হেড ফুল কাট, তোমার হেড বেরিয়ে যাবে, নেক্সট হেড আসবে, ঠিক আছে, মানে ওই মেশিন টাইপ অফ থিং। তো একটা হেডের মধ্যে ওই যেমন মেশিনে প্যাকেজিং দেখেছো তো, পুরো প্যাকেজ হয়ে গেল, ওটা বেরিয়ে চলে গেল, সেকেন্ড আসলো, ওকে আবার প্যাকেজ করাতে শুরু করলো, কারণ একটা লং কনকাটামার তৈরি হয় বলেছিলাম ব্যাকটেরিওফেজে। তো লং কনকাটামারে অনেক ডিএনএ পার্ট থাকে, অনেকটা পার্ট থাকে, ইউনিট, তো ঢুকতে থাকে, হেডফুল মেকানিজম কমপ্লিট, রিলিজ আনাদার হেড, আবার ঢুকতে থাকবে, ঠিক আছে। তো এই জিনিসটা চলে, তাহলে হেডের মধ্যে নিউক্লিক অ্যাসিড প্যাকেজ হয়, যদি ব্যাকটেরিওফেজের রেসপেক্টে বলি টেল প্যাকেজিং মানে টেল অ্যাটাচ হয়, এন্ড একটা কমপ্লিট ভিরিয়নে জেনারেট করে। দিস ইজ কল্ড অ্যাসেম্বলি। এন্ড আফটার অ্যাসেম্বলি নেক্সট স্টেপ কি হবে? স্টেপ নাম্বার 5, রিলিজ, রিলিজ ফ্রম দি হোস্ট। সিম্পলি কমপ্লিট ভিরিয়ন জেনারেট করে গেছে, তো ভাইরাসকে রিলিজ করবে। তো ভাইরাস রিলিজিং মেকানিজম দু রকম হতে পারে। Simply lysing the cell, number one. Release by lysing host cell, by enzyme, by specific enzyme. আমরা যদি ব্যাকটেরিওফেজে দেখি, ব্যাকটেরিওফেজ এই স্ট্র্যাটেজিটাই নেয়, ব্যাকটেরিয়ালাইটিক তোমার ব্যাকটেরিওফেজ হোস্ট সেলকে লাইজ করে বেরিয়ে যায়। কোন এনজাইম তৈরি করে ফর দ্যাট? টু লাইজ দ্য হোস্ট সেল। কি কি এনজাইম তৈরি করে ও? আনসার করো, কি নাম ছিল? Pauline. হোলিন। নাম্বার 2, another method to release, that is by budding, by budding। কারা করে? এনভেলপ ভাইরাস, এনভেলপ ভাইরাসেস এই স্ট্র্যাটেজিটা নেয়, বার্ডিং প্রসেসে রিলিজ করে, হোস্ট সেলে লাইসিস করায় না, ঠিক আছে। তো বার্ডিং প্রসেসটা একটু আমি চেক করাবো উইথ ডায়াগ্রাম। বার্ডিং প্রসেসটা ইম্পর্টেন্ট, রিলিভিং স্টেপ, মেইনলি এনভেলপ ভাইরাস গুলো এটা করে, বার্ডিং প্রসেসে রিলিজ হয় উইদাউট লাইসিস। অনেকটা যেভাবে আমরা দেখলাম যে এন্ট্রি নিচ্ছে না, ঠিক সেভাবে ও বেরোচ্ছে, স্লাইটলি ডিফার করবে, চেক করো। প্লাজমা মেমব্রেন, ভাইরাল নিউক্লিওক্যাপসিড, তো কি করবে? এনভেলপের প্রোটিন গুলোকে, ভাইরাল এনভেলপের প্রোটিন গুলোকে ও প্লাজমা মেমব্রেন মানে যে সাইড থেকে ও এক্সিট নেবে সেই জায়গায় ও অ্যাটাচমেন্ট করাবে। উল্টো দিক করলাম।
দেখ, তো প্লাজমা মেমব্রেনের মধ্যে এনভেলপের প্রোটিন গুলোকে অ্যাটাচ করিয়ে দিয়েছে। তো ভাইরাস envelope proteins are inserted. Proteins are inserted into host cell plasma membrane. Host cells plasma membrane. এরপর কি করবে? এই নিউক্লিওক্যাপসিডটা ডাইরেক্ট করবে প্লাজমা মেমব্রেন কন্টেনিং মাইক্রোটিবিউলকে টু এই যে এই একটা বার্ডিং ফর্মেশন। তো একটা আউটওয়ার্ড ফর্মেশন হবে। আউটওয়ার্ড ফর্মেশনের আগে একটা অ্যাটাচমেন্ট দেখাই। এই নিউক্লিওক্যাপসিডটা আরো কাছাকাছি চলে এসছে। মাইক্রোটিবিউলকে ডাইরেক্ট করবে টু ফর্ম প্রোট্রুডিং আউটওয়ার্ড, মানে এরকম স্ট্রাকচার তৈরি হবে। দেখো, দেন সিম্পলি আস্তে 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 ওকে এনগালফ করবে, পিঞ্চড অফ হবে, রিলিজ। তো প্লাজমা মেমব্রেনের জায়গায় ফিরে যাবে। বাট একটা নিউ ভিরিয়র পার্টিকেল তৈরি হবে উইথ প্লাজমা মেমব্রেন মানে এনভেলপ। A part of plasma membrane act as a envelope. So this is called simply budding. দেখে নাও। স্যার এই মাইক্রোটিউবিউলের জায়গাটা একবার একটু বলবেন? এই জায়গায় এই যে একটা বার্ড ফর্মেশন না, বার্ড ফর্মেশনটা করানোর জন্য নিউক্লিওক্যাপসিডই ট্রিগার করবে মাইক্রোটিবিউল, যেটা অবভিয়াসলি ইউক্যারিওটিক সেলে মাইক্রোটিবিউল থাকে প্লাজমা মেমব্রেনের সাথে অ্যাসোসিয়েটেড। তো ওকে ও ট্রিগার করবে একটা বার্ড ফর্মেশন। তো বার্ডিং ফর্মেশনের জন্য নিউক্লিওক্যাপসিড, ভাইরাল নিউক্লিওক্যাপসিডই ট্রিগার করছে। আচ্ছা, যাতে একটা বার্ড হয় আর ওকে এনগালফ করে, করে পিঞ্চড আপ হয়ে বেরিয়ে চলে যাবে। তার মানে একটা নিউ ম্যাচিওর ভিরিয়ন পার্টিকেল তৈরি হলো উইথ দ্য হোস্ট প্লাজমা মেমব্রেন। এখন আর হোস্ট প্লাজমা মেমব্রেন আর নেই, ওটাকে বলবো আর এনভেলপ। স্যার প্লাজমা মেমব্রেনের উপর ওগুলো কি স্পাইকস? স্পাইক প্রোটিন এই যে আগে থেকে ও অ্যাটাচ করিয়ে রেখেছিল, ভাইরাল এনভেলপ প্রোটিন যেগুলো, যেটাকে স্পাইক প্রোটিনও বলি, ইনসার্ট করেছিল ফার্স্টেই ও। যখন ও তৈরি হচ্ছে নিজে, তখন ও স্পাইক প্রোটিন গুলোকে তৈরি করেছে। স্পাইক প্রোটিন গুলো অটোমেটিক্যালি ইনসার্ট হতে পারে প্লাজমা মেমব্রেনে, মানে ওগুলো হচ্ছে ইন্টিগ্রাল মেমব্রেন প্রোটিন, প্লাজমা মেমব্রেনের সাথে অ্যাটাচ হতে পারে। তা যখন সিনথেসাইজ হয়েছে হোস্ট সেলের মধ্যে, ওই স্পাইক প্রোটিন গুলো লেগে গেছে,
তোমার হোস্টেলে প্লাজমা মেমব্রেনে, আর ওটা ওকে ডাইরেক্ট করছে ওই জায়গা থেকে ও বেরোবে। ঠিক আছে, যেই জায়গাটা আটকেছে সেই জায়গাটা ডাইরেক্ট করছে ওখান থেকে বার্ডিং হবে। এবার যখন নিউক্লিক অ্যাসিডটা টোটাল ম্যাচিওর করলো, মানে সমস্ত অ্যাসেম্বলি হলো, দেন ওর কাছে আসবে, এসে ওকে ট্রিগার করবে বার্ড করার জন্য, বার্ডিং হবে, বেরিয়ে চলে যাবে। তো কোনো লাইসিস হচ্ছে না এখানে, বার্ডিং অফ প্রসেসে রিলিজ হয়ে যাচ্ছে। বলবে প্রসেস ক্লিয়ার? হ্যাঁ স্যার। ঠিক আছে, চলো তাহলে ভাইরাস লাইফ সাইকেল টোটাল 5 স্টেপস এর এলাবোরেশন কমপ্লিট। আর আমরা বলেছিলাম ভাইরাস লাইফ সাইকেলের একটা ইম্পর্টেন্ট পার্ট ভাইরাস ট্রান্সমিশন, ভাইরাল ট্রান্সমিশন। So viral transmission means the process of transfer, process of transfer between host, মানে কি হচ্ছে এখানে, ভাইরাস একটা হোস্ট থেকে অ্যানাদার হোস্টের মধ্যে প্রোগ্রেস করছে বা মুভ করছে, দ্যাট প্রসেস ইজ কল্ড ট্রান্সমিশন প্রসেস, ভাইরাল ট্রান্সমিশন প্রসেস। ইট ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট স্টেপ ইন ভাইরাস লাইফ সাইকেল, ভেরি ইম্পর্টেন্ট স্টেপ। যদি কোশ্চেন করি why it is so much important viral transmission need, কেউ আনসার করবে? why viral transmission is so much needed? বলে দেবো, বিকজ সিম্পলি ভাইরাসের পার্সপেক্টিভে ভাবো, সিম্পলি ভাইরাস কি ইন্ট্রা সেলুলার প্যাথোজেন, প্যারাসাইট, intracellular parasites. That means their growth, reproduction, all things possible if host present. Yes or no? আমরা ক্লিয়ারলি হোস্ট ভাইরাসের ফিচার্স থেকে পড়ে আসছি। আউটসাইড অফ দি হোস্ট ভাইরাস অ্যাক্ট লাইক ইনঅ্যানিমেট, but inside it act like a animate object, means it can grow, reproduce, replicate, transcribe everything. হ্যাঁ কি না? তাহলে তুমি ভাইরাসের পার্সপেক্টিভ, নিজেকে তুমি যদি ভাইরাসের মতো করে ভাবো, সবাই তো এখানে সার্ভাইভ করতেই এসছে, হ্যাঁ কি না? সবাই এখানে সার্ভাইভ করতে এসে, কেউ কি চাইছে মরে যেতে? ইয়েস অর নো? চাইবে কি কেউ? না। তুমি যদি ভাইরাসের পার্সপেক্টিভে ভাবো, ভাইরাস কেন ট্রান্সমিট করে কুইকলি? বিকজ ওর তো হোস্ট সেল ছাড়া সার্ভাইভই করবে না। করবে কি? ইন্ট্রাসেলুলার প্যারাসাইট তো। তা যদি আমি ওকে ভাবি ভাইরাসে কেন ট্রান্সমিশন হয় ভেরি কুইক নেচারটা, তার কারণ হচ্ছে কম্পেয়ার টু ব্যাকটেরিয়া আর আদার মাইক্রোবস, আদার মানে মাইক্রোবস এর থেকে, বিকজ এটাই যে ওর সবসময় হোস্ট লাগবে ফর সার্ভাইভাল। ঠিক আছে, এন্ড হোস্ট যখনই লাগবে ওকে ট্রান্সমিট করতে হবে ফ্রম ওয়ান হোস্ট টু আনাদার হোস্ট, বিকজ যে হোস্টটার মধ্যে এখনো গ্রো করছে, বিফোর ইট ডাই it it should move another host, যেটার জন্য ব্যাকটেরিওফেজ ল্যামডা যখন ব্যাকটেরিয়া কিল হওয়া, মানে ব্যাকটেরিয়ার অবস্থা খুব খারাপ ডিউরিং দ্য ডিএনএ, ডিউরিং দ্য ইউভি রেডিয়েশন, তখনও বেরিয়ে গেছিল। তার কারণটাই হচ্ছে ও আর একটা হোস্টের সার্চিং এ গেছে। তো এটা ওর নিড, বিকজ ও আদার দ্যান হোস্ট সার্ভাইভই করতে পারে না, তাই তো? সো দ্যাটস ওয়াই ট্রান্সমিশনটা, ভাইরাল ট্রান্সমিশন important part their life cycle.
and viral transmission উইদিন ফিউ আওয়ার্স এর মধ্যে পসিবল, মানে ফিউ আওয়ার্স এর মধ্যে হওয়াটাই পসিবল, ইম্পর্টেন্ট আর কি। শুড অকার উইদিন ফিউ আওয়ার্স। কেন স্যার? সেম রিজন, বিকজ আউটসাইড যখন চলে আসবে হোস্ট, একটা হোস্টকেও ইনফেক্ট করেছিল, হোস্টটা ডাই আউট হয়ে গেছে, ডেথ হয়ে গেছে, তো ও যখন রিলিজ করে গেছে, ওই রিলিজ ভেরিয়েন্টটা যদি উইদিন আওয়ারের মধ্যেও নিউ হোস্ট না পায়, ভেরিয়েন্টটা ডেথ হয়ে যাবে। হবে কি হবে না? ভেরিয়েন্টটা ডেথ হয়ে যাবে তো, যদিও নিউ হোস্ট না পাই উইদিন ফিউ আওয়ার, তো ওকে কুইকলি, অ্যাজ কুইক অ্যাজ পসিবল ওকে নিউ হোস্ট সার্চ করতে হবে। ঠিক আছে? তো ভাইরাল ট্রান্সমিশন দুভাবে হতে পারে। Horizontal transmission and vertical transmission. হরিজন্টাল ট্রান্সমিশন মানে পার্সন টু পার্সন ট্রান্সমিশন হচ্ছে, সিঙ্গেল জেনারেশনের মধ্যেই ট্রান্সমিশন হচ্ছে পার্সন টু পার্সন। when virus transmitted from or transmitted among individual of same generation. Same generation. যেমন আমরা জানি একটা পার্সনে কোনো ইনফেকশন হলে এয়ার ড্রপলেটস এর থ্রুতে আনাদার পার্সনের মধ্যে ক্লোজলি কন্ট্যাক্ট আনাদার পার্সনের মধ্যে ইনফেকশনটা বা ভাইরাসটা স্প্রেড করে যেতে পারে, ট্রান্সমিট করে যেতে পারে। সো এটা হরিজন্টাল ট্রান্সমিশন, বিকজ সেম জেনারেশনের মধ্যে ট্রান্সমিশনটা চলছে। ভার্টিক্যাল ট্রান্সমিশন কখন হবে? গুড এক্সাম্পল যদি দিই, মাদার টু চাইল্ড, that is vertical transmission, because মাদার হচ্ছে একটা জেনারেশন থেকে বিলং করে, দেন নেক্সট প্রোজেনি তৈরি করছে মানে সেকেন্ড জেনারেশন, সো ভার্টিক্যালি ট্রান্সমিট করছে, এখানে হরাইজন্টাল না, এখানে ভার্টিক্যাল ট্রান্সমিশন করছে, মানে ওয়ান জেনারেশন টু আনাদার জেনারেশন ভাইরাস প্রোগ্রেশন অর ভাইরাস ট্রান্সমিশন, দ্যাট ইজ ভার্টিক্যাল ট্রান্সমিশন। তার মানে যেগুলো সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ ভাইরাল, সবগুলো ভার্টিক্যাল ট্রান্সমিশন করে। হ্যাঁ কি না? sexually transmitted disease mainly are vertical transmitted। কেন? যদি এইচআইভি দেখি, এইচআইভি মাদার টু প্রোজেনি মানে মাদার টু চাইল্ড এর মধ্যে আরামসে ট্রান্সমিট করতে পারে। এইচআইভি, এইচবিভি মানে হেপাটাইটিস বি ভাইরাস, এই ভাইরাস গুলো ট্রান্সমিট করে হচ্ছে ভার্টিক্যালি। দ্যাট মিনস ওয়ান জেনারেশন টু আনাদার জেনারেশন ট্রান্সমিট, one generation to another generation. পয়েন্ট ক্লিয়ার? এত অবধি আনসার করবে। হ্যাঁ। ভাইরাসের ট্রান্সমিশন মোস্ট অফ দি টাইম দেখা যায়, মোস্ট অফ দি টাইম ভাইরাস ট্রান্সমিটেড থ্রু আ ভেক্টর, থ্রু আ ভেক্টর, মানে ভেক্টর মেডিয়েটেড ট্রান্সমিশনটা মোস্ট অফ দি টাইম পসিবল অ্যান্ড বেটার ট্রান্সমিটেড প্যাটার্ন শো করে ভাইরাস ভেক্টরের থ্রুতে। অ্যান্ড মোস্ট অফ দি ভেক্টর that carried the virus are the arthropods.
আর্থ্রোপোডস। আর্থ্রোপোডস মিন্স ইনসেক্ট পড়ে, মাইটস পড়ে, টিক্স পড়ে। So those virus that are transmitted through vector mediate, arthropods mediate, these viruses are called arbovirus. কি বলবো এদের? আরবোভাইরাস। ফুল ফর্ম হচ্ছে আর্থ্রোপোড বোর্ন ভাইরাসেস। আর্থ্রোপোডস বোর্ন ভাইরাসেস। এই যে আর্থ্রোপোডস এর এআর নেওয়া হয়েছে আর বোর্নের বিও নেওয়া হয়েছে, আরবো ভাইরাসেস। ক্লিয়ার? সো এই ভেক্টর মেডিয়েটেড ভাইরাস ট্রান্সমিশন দুটো প্যাটার্নে হতে পারে। Vector mediated virus transmission, two types: non-persistent and persistent. Non-persistent transmission and persistent transmission. ওয়ার্ড শুনে কিছু মাথায় আসছে কি? নন পারসিস্টেন্ট, পারসিস্টেন্ট ট্রান্সমিশন, ভেক্টর বোর্ন ট্রান্সমিশনের টাইপ। এনিথিং গেস করতে পারছো? নন পারসিস্টেন্ট ট্রান্সমিশন, পারসিস্টেন্ট ট্রান্সমিশন, এনি ডিফারেন্স যেটা গেস করছো ওয়ার্ড থেকে বলো। মানে ভেক্টরে পারসিস্ট করে কি করে না টাইমের উপর ডিপেন্ড করে, একদমই এরকম তাই, কিছু? একদমই তাই, একদমই তাই, কারেক্ট। নন পারসিস্টেন্ট ট্রান্সমিশন, এই ভাইরাস গুলো তোমার ভেক্টর যেগুলো আর্থ্রোপোডস এর নর্মালি ওই মাউথ পার্টসে থাকে, ও ভেতরে ঢোকেই না, ঠিক আছে? মাউথ পার্টসে থাকে অ্যান্ড কুইকলি ট্রান্সমিট করে যায় আনাদার হোস্টে উইদিন আ ফিউ সেকেন্ড অর মিনিট। বাট পারসিস্টেন্ট ট্রান্সমিশনে কি করবে? ভাইরাসটা আর্থ্রোপোড মানে যে ভেক্টরের মধ্যে স্যালিভারি গ্ল্যান্ডের থ্রুতে ব্লাড ক্রস করে এপিথেলিয়াল মানে গাঁটে ঢুকবে, এপিথেলিয়াল সেল ক্রস করে গাঁটে যাবে, সেখানে ফিউ টাইম রেপ্লিকেট করবে, and after that replicate it further enter into the salivary gland, and during the blood meal বা ডিউরিং দ্য ব্লাড মিল টেক আপ ওই ভাইরাস গুলো ঢোকে। তার মানে পারসিস্টেন্ট আর নন পারসিস্টেন্টের মধ্যে ডিফারেন্স ক্লিয়ার বোঝা যাচ্ছে ওয়ার্ড থেকে। পারসিস্টেন্ট মিন্স ভেক্টরের মধ্যে পারসিস্ট করবে ফিউ টাইম এখানে থাকবে, আর নন পারসিস্টেন্ট মানে এরা থাকতে চাইছে না, এরা উপরের দিকেই থাকে, মানে মাউথ পার্টসেই থাকে, নেক্সট হোস্টের মধ্যে কুইকলি স্প্রেড করে যায়। তো নন পারসিস্টেন্ট, some viruses transmitted after become attached to the mouth parts. A persistent transmission is transmitted after cross the gut layer, gut wall of the vector, and replicate few generation
then move back to the salivary gland. To transmit another host. During phase. তো এইটার নাম হচ্ছে পারসিস্টেন্ট ট্রান্সমিশন। তাহলে নন পারসিস্টেন্ট ট্রান্সমিশন সেকেন্ড আর মিনিটের মধ্যে ট্রান্সমিট করে যাবে, সেকেন্ড আর মিনিটস এর মধ্যে ট্রান্সমিট করবে টু ওয়ান হোস্ট টু আনাদার হোস্ট, বাট ইট নিডস সাম টাইম, ইট টেক্স few hour to days. ডিফারেন্স আসে পারসিস্টেন্ট ভার্সেস নন পারসিস্টেন্ট ট্রান্সমিশন। বলবে ভাইরাল ট্রান্সমিশন বোঝা গেল। হ্যাঁ স্যার। তো নেক্সট যাবো হচ্ছে ভাইরাস রেপ্লিকেশন। নেক্সট ক্লাসে তো আমি বলেই রেখেছি চারটে ভাইরাসের রেপ্লিকেশন আমাদের স্টিপুলেটেড সিলেবাসে যা আছে সেটা আমরা দেখবো। তো ভাইরাস রেপ্লিকেশনে কিছু ফিচার্স আমরা দেখি, আর একটা নোটস পেয়ে যাবে, সেটা হচ্ছে ভাইরাসের নিউক্লিক অ্যাসিডের ইউনিক ফিচার্স। ঠিক আছে, তো ওটা আমি ডিসকাস করার থাকলে কিছু করব, তোমাদের প্রবলেম থাকলে আদারওয়াইজ করবো না। তো ভাইরাস রেপ্লিকেশন, দুটো গ্রুপে ভাঙছি, ডিএনএ ভাইরাস রেপ্লিকেশন, আরএনএ ভাইরাস রেপ্লিকেশন। ডিএনএ ভাইরাস রেপ্লিকেশন ভেরি স্ট্রেট ফরওয়ার্ড। কেন স্যার? বিকজ ডিএনএ নর্মাল হোস্ট সেলের মধ্যেও থাকে, ডাবল স্ট্র্যান্ড ডিএনএ নর্মাল হোস্ট সেলের মধ্যেও থাকে। তো নর্মাল হোস্ট সেল যেভাবে প্রিপেয়ার করে প্রোটিন, সেম ওয়েতে ভাইরাস প্রোটিন প্রিপেয়ার করে। তো ওয়ান্স এন্টার viral DNA replicate readily. Replicate readily available in the cell. সবকিছু অ্যাভেলেবেল থাকে সেলের মধ্যে, তো ডিএনএ টাকে রেপ্লিকেট করানো স্টার্ট করে বাই ইউজিং হোস্ট রেপ্লিকেশন মেশিনারি। সিম্পল টাস্ক ওর কাছে। So generally DNA virus replication, DNA virus enter host cell nucleus. Generally they are replicate. হোস্ট সেল নিউক্লিয়াস। তাহলে নিউক্লিয়াসের মধ্যে কোন কোন ভাইরাস ঢুকবে, কোন ভাইরাস এন্টার করে? নিউক্লিয়াস সেল নিউক্লিয়াসের মধ্যে ডিএনএ ভাইরাস গুলো এন্টার করে, বিকজ রেপ্লিকেশন মেশিনারি দেন আরএনএ সিনথেসিস মেশিনারি সবই নিউক্লিয়াসের মধ্যে আছে। তাহলে ও নিউক্লিয়াসের মধ্যে ঢুকবে, আনকোড করবে, জিনোমটাকে ডিএনএটাকে বার করবে, ডিএনএটাকে রেপ্লিকেট করাবে, আরএনএ তৈরি করাবে, বাইরে এসে প্রোটিন তৈরি করবে। সিম্পল টাস্ক, যেটা সেল করে যাচ্ছে ও তাই করাবে, হ্যাঁ কি না? তো সেল নিউক্লিয়াসে ম্যাক্সিমাম গ্রো করে। এক্সেপশন আছে কি স্যার? আছে পক্স ভাইরাস রেপ্লিকেট করে সাইটোপ্লাজমে, যদিও এটা ডিএনএ ভাইরাস। যদি সাইটোপ্লাজমে ওকে রেপ্লিকেট করতে হয়, তাহলে পক্স ভাইরাস ক্যারি করতে হবে ওন আরএনএ পলিমারেজ। তো পক্স ভাইরাস ক্যারি করে ওন আরএনএ পলিমারেজ, কারণ ওর রেপ্লিকেশন
মানে ওই জিন সিনথেসিসের মেশিনারি তো নিউক্লিয়াসের মধ্যে, জিন সিনথেসিসের মেশিনারি নিউক্লিয়াসের মধ্যে, ও তো নিউক্লিয়াসে ঢোকেইনি, তাহলে ও সাইটোসলে আছে, তো সাইটোসলে যদি থেকে ওকে ট্রান্সক্রাইব করতে হবে জিনোমকে, তাহলে আরএনএ পলিমারেজ তো ওকে ক্যারি করতে হবে, হ্যাঁ কি না? বোঝা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। এরা কি স্যার ঠান্ডায় বলছি জমে গেছে নাকি? কি হলো? স্যার বলছি ডিএনএ ভাইরাস তো তাহলেও নিজের আরএনএ পলিমারেজ রাখবে? না, তার জিনটা তৈরি হবে কোথা থেকে? ডিএনএ থেকেই তো আরএনএ তৈরি হয়, ট্রান্সক্রিপশন তো পড়বে, ট্রান্সক্রিপশনে তো ডিএনএ থেকেই আরএনএ তৈরি হবে, তো ডিএনএ ওর তো নিজের ডিএনএ আছে, সেটাকে তো আরএনএ তৈরি করতে হবে, তো ডিএনএ টু আরএনএ তৈরি করতে তো আরএনএ পলিমারেজ লাগে, তো আরএনএ পলিমারেজ তো নর্মালি থাকে হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে, হোস্টে, তো ও পাবে কোথা থেকে? তো ও তো নিউক্লিয়াসে যায়নি, ও তো সাইটোসলে আছে, তাহলে ওকে ক্যারি করতে হবে নিজেকে। বুঝতে পেরেছি। আরএনএ ভাইরাস রেপ্লিকেশন স্ট্র্যাটেজি, আচ্ছা ডিএনএ রেপ্লিকেশন সেমি কনজারভেটিভলি হয় এদের, বাট কন্টিনিউয়াস ফ্যাশনে হয়, সেমি কনজারভেটিভ অ্যান্ড কন্টিনিউয়াস ফ্যাশন, বাট নর্মালি আমরা কি দেখে এসেছি, সেমি ডিসকন্টিনিউয়াস ফ্যাশনে হয়, তাই না? মানে একটা ল্যাগিং একটা লিডিং, বাট এদের দুটোই লিডিং। আরএনএ ভাইরাস স্যার রেপ্লিকেশন, হ্যাঁ বলছি পক্স ভাইরাসের যখন ডিএনএ রেপ্লিকেশন হচ্ছে তখন তো ডিএনএ পলিমারেজের দরকার হবে, তো ওটা কিভাবে নেবে? ডিএনএ পলিমারেজ ও যে তৈরি করছে, এই যে জিনটাকে বানাচ্ছে আরএনএ পলিমারেজ দিয়ে, তো জিনের মধ্যে ডিএনএ পলিমারেজ আছে, ওর তো ডিএনএ একটা এসছে, তো তো ডিএনএ থেকে আরএনএ বানাচ্ছে তো সাইটোসলের মধ্যে আরএনএ পলিমারেজ দিয়ে, তো ওই জিনটার মধ্যে আছে, ঠিক আছে। বুঝতে পেরেছো কেসটা? হ্যাঁ আরএনএ স্যার। ভাইরাস রেপ্লিকেশন, স্মল জিনোম, নর্মালি এদের জিনোম সাইজ স্মল, codes only few protein, sometime ওরা ক্যারি করে হচ্ছে বা প্রডিউস করে হচ্ছে কোড করে পলিমারেজ, that copy complementary RNA, complementary RNA, আরএনএ ভাইরাস তো, তাহলে কমপ্লিমেন্টারি আরএনএ বানানোর জন্য ওরা পলিমারেজকে ক্যারি করে, সেই কমপ্লিমেন্টারি আরএনএ মেকিং এর টাইম একটা প্রবলেম আছে, তো প্রবলেম অ্যাসোসিয়েট উইথ দ্য আরএনএ ভাইরাস রেপ্লিকেশন। মেজর প্রবলেম সেটা হচ্ছে প্রোক্যারিওট এন্ড ইউক্যারিওট আরএনএ থেকে আরএনএ কে কপি করতে পারে না, পারে কি? যে কোনো সেল, প্রোক্যারিওট সেল হোক কি ইউক্যারিওট সেল হোক, ডিএনএ থেকে আরএনএ কপি করে, বাট আরএনএ টু আরএনএ কপি করার কোনো এবিলিটি আছে? আনসার ইজ নো। সো নো প্রোক্যারিওট and eukaryotic cell do not carry RNA dependent RNA polymerase. নরমালি পলিমারেজ থাকে হচ্ছে ডিএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ, ডিএনএ কে ইউটিলাইজ করে আরএনএ বানায়, বাট আরএনএ কে ডিপেন্ড করে আরএনএ বানানোর ক্যাপাসিটি প্রোক্যারিওট ইউক্যারিওটিক কোনো এনজাইমের মধ্যেই নেই, বাট এটা তোর লাগবেই। To replicate RNA genome, RNA dependent RNA polymerase 100% needed. Yes or no? Answer করো। Otherwise RNA থেকে RNA বানাবে কি করে? তাই না? তো কি করে এই এনজাইমটা দুটো টাইপের জন্য ডিফার করে।
মানে যদি নেগেটিভ সেন্স ভাইরাস হয়, নেগেটিভ সেন্স তোমার আরএনএ ভাইরাস হয়, আর পজিটিভ সেন্স আরএনএ ভাইরাস হয়, তাহলে ডিফার করবে স্ট্র্যাটেজি। নেগেটিভ সেন্স আরএনএ ভাইরাস অবভিয়াসলি ওকে ক্যারি করতে হবে, ক্যারি দিস এনজাইম। কেন স্যার? কারণ নেগেটিভ সেন্স আরএনএ ভাইরাস মিন্স এটা এমআরএনএ নয়, পজিটিভ সেন্স ইজ ইকুইভ্যালেন্ট টু এমআরএনএ, বলেছিলাম তো। নেগেটিভ সেন্স ইজ দ্য কমপ্লিমেন্টারি অফ দি এমআরএনএ। তাহলে ওকে তো এমআরএনএ বানাতে গেলে ওকে কমপ্লিমেন্টারি বানাতে হচ্ছে জিনোমে। নেগেটিভ সেন্স কে কমপ্লিমেন্টারি বানালে তবে এমআরএনএ আসবে। তো কমপ্লিমেন্টারি বানাবে কে? এই এনজাইমটা ছাড়া কি করে বানাবে কমপ্লিমেন্টারি? তাহলে ওকে ক্যারি করতেই হবে। এটা একটা কোশ্চেনে আসে যে নেগেটিভ সেন্স আরএনএ ভাইরাস অলওয়েজ ক্যারি ওন আরএনএ পলিমারেজ, আরএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ। হোয়াই? বিকজ ওকে তো কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ড বানাতে হবে, আদারওয়াইজ ওর কাছে অপশন নেই কোনো জিন তৈরি করার, তাই না? কারণ ওর কমপ্লিমেন্টারি ডিএনএ আছে, মানে কমপ্লিমেন্টারি সেগমেন্ট আছে ওর জিনোম। বাট তুমি ভেবে দেখো পজিটিভ সেন্স আরএনএ, যেটা পজিটিভ সেন্স আরএনএ, ও তো নিজেই একটা এমআরএনএ, মানে ও যখন এন্টার করবে ইনসাইড দি হোস্ট সেল, ইট অ্যাক্ট অ্যাজ এমআরএনএ, দ্যাট মিন্স ইট কুইকলি সিনথেসাইজেস জিন। তো ওকে ক্যারি করতে হয় না, ইট প্রেজেন্ট অন দ্য জিন, ইট প্রেজেন্ট অন দ্য জিন। পয়েন্ট ক্লিয়ার কিনা বলবে, বোঝা গেছে কিনা বলবে। স্যার এই কোশ্চেনটা স্ট্র্যাটেজি, একবার বলবেন? হ্যাঁ, positive negative sense RNA virus always carry this enzyme. Why not positive sense RNA do not carry? Because negative sense means হচ্ছে complementary to the mRNA. That means এখান থেকে কোনো জিন তৈরি হবে না। নেগেটিভ সেন্স আরএনএ অ্যাজ আ জেনেটিক ম্যাটেরিয়াল যখন এন্টার করবে হোস্ট সেল, ওখান থেকে কোনো জিন তৈরি হবে না। ইট শুড বি কমপ্লিমেন্টেড টু দি এমআরএনএ, মানে একে কমপ্লিমেন্টারি আরএনএ বানাতে হবে। তো বানাবে কে? আরএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ। তাহলে ওকে তো ফার্স্টে ক্যারি করে নিতে হচ্ছে এনজাইমটা। এনজাইমটা ওর নেগেটিভ সেন্সের ডিএনএটাকে, মানে নেগেটিভ সেন্সের আরএনএ জিনোমিক ম্যাটেরিয়ালকে, এই এনজাইমটা ওকে কমপ্লিমেন্টারি বানিয়ে এমআরএনএ করে দেবে। এবার এমআরএনএ থেকে জিন তৈরি হওয়া স্টার্ট হবে। উইদাউট দ্যাট ওর পসিবিলিটি নেই কোনো জিন তৈরি করা, কোনো প্রোটিন তৈরি করা। বাট পজিটিভ সেন্স আরএনএ ভাবো, ও তো নিজেই এমআরএনএ, মানে ইটস দ্য স্ট্রাকচার অফ এমআরএনএ অ্যাকচুয়ালি পজিটিভ সেন্স আরএনএ। সো when it enter into the host cell, quickly start to synthesize own gene. তো ওর কাছে জিনের মধ্যে এই এনজাইমটা রাখলেই হলো, ঠিক আছে? ওকে ক্যারি করার কোনো এক্সট্রা ক্যারি করার কোনো দরকার নেই। এটাই হচ্ছে কোশ্চেন।